গত মধ্যরাতে পাকিস্তানের উপর ভারতের আক্রমণ এবং পাকিস্তানের পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব একটা চরম পর্যায়ে পৌঁছেছে। ভারতের আক্রমণ যদিও অপ্রত্যাশিত ছিল না, কিন্তু ভারত পাকিস্তানের এই আক্রমণ পাল্টা আক্রমণের শেষ পরিণতি কি হবে তা নিয়ে আশঙ্কার শেষ নেই। প্রধানত যে তিনটি প্রশ্ন বারবার আসছে তা হলো, এবারের এই আক্রমণটি পূর্বের আক্রমণের তুলনায় কি অর্থে পৃথক। 2 নাম্বার, এই আক্রমণ পাল্টা আক্রমণ শেষ পর্যন্ত কি দুই দেশের মধ্যে একটা যুদ্ধে রূপ নিবে, এবং 3, এই সংকটের সমাধান কিভাবে হতে পারে। স্টার এক্সপ্লেন্সের আজকের পর্বে আমরা এই তিনটি প্রশ্নেরই উত্তর খুঁজব। প্রথমে দেখা যাক ভারত ও পাকিস্তানের মধ্যে এর আগে বিভিন্ন সময় আক্রমণ পাল্টা আক্রমণের যে ঘটনাগুলো ঘটেছিল তার সাথে এবারকার পার্থক্য কি। আমি প্রধানত 3টি পার্থক্য দেখতে পাচ্ছি। প্রথমটি হলো মাত্রাগত। 2016 এবং 2019 সালে আক্রমণের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে তার তুলনায় এবার ভারত পাকিস্তানের উপর বেশি মাত্রায় আক্রমণ করেছে, বেশি সংখ্যক টার্গেটে আক্রমণ করেছে এবং বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অনুরূপভাবে পাকিস্তানও ভারতের উপর যে পাল্টা আক্রমণ করেছে তার ফলে ভারতেরও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, কারণ আমরা দেখেছি তারা, পাকিস্তান দাবি করছে তারা ভারতের 5টি জেট ভূপাতিত করেছে এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার বর্ডার, যেটা লাইন অফ কন্ট্রোল বলা হয়, সেখানেও ইন্ডিয়ার বিভিন্ন যে মিলিটারি পোস্ট রয়েছে, বর্ডার পোস্ট রয়েছে, সেটার উপরে আক্রমণ হয়েছে। দ্বিতীয় পয়েন্টটি হলো, এর আগে ভারত যে ধরনের আক্রমণগুলো পাকিস্তানে চালিয়েছিল সেগুলো প্রধানত লক্ষ্য ছিল পাকিস্তানের ভিতরে ভারতের দাবি অনুযায়ী বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর উপরে। কিন্তু এবার আমরা দেখছি তারা যদিও বলেছে যে তারা একই রকম ধরনের অ্যাটাক চালিয়েছে, তাদের লক্ষ্য ছিল এই বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনগুলো যারা পাকিস্তান থেকে ভারতের ভিতরে আক্রমণ করে তাদের বিভিন্ন কাঠামো ধ্বংস করে দেওয়া, কিন্তু আমরা দেখেছি তারা ব্যাপক পরিমাণে বিভিন্ন সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর আক্রমণ করেছে এবং তার ফলে অন্য যে কোনো বারের তুলনায় এবার কিন্তু সিভিলিয়ানের হতাহতের সংখ্যাটা অনেক বেশি এবং অলরেডি যতদূর জানা যায় যে 26 জনের বেশি পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে এবং 46 জনেরও বেশি আহত হয়েছে। এবং অনুরূপভাবে পাকিস্তান যে আক্রমণ করেছে লাইন অফ কন্ট্রোলে ইন্ডিয়ার উপরে, সেখানেও দেখা যাচ্ছে 5-6 জন সিভিলিয়ান নিহত হয়েছে। তো এটা একটা বিশেষ ডাইমেনশন। এবারকার আক্রমণের তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হলো, ভারত পাঞ্জাবে আক্রমণ করেছে। পাঞ্জাবকে বলা হয় পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং সিভিল ব্যুরোক্রেটিক এস্টাবলিশমেন্টের অন্যতম পাওয়ার সেন্টার। তো ফলে সেই আক্রমণটা অন্য যে কোনো বারের চেয়ে পৃথক, কারণ আমরা যদি 2016 সালের ক্ষেত্রে খেয়াল করি সেখানে ভারত কিন্তু লাইন অফ কন্ট্রোলের পাকিস্তান যে অংশ সেখানে আক্রমণ করেছিল। 2019 সালে তারা বালাকোটে আক্রমণ করেছিল, যেটা ততটা গুরুত্বপূর্ণ বা অতটা জন অধ্যুষিত গুরুত্বপূর্ণ এলাকা নয়, যেটা পাঞ্জাব। তো এটা একটা ইম্পর্টেন্ট পার্থক্য আগের বারের তুলনায়। এবার আমরা যদি দ্বিতীয় প্রশ্নটির উত্তর খুঁজি, ভারত ও পাকিস্তানের এই আক্রমণ ও পাল্টা আক্রমণ কি একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে কিনা। আজকে ভারত এই আক্রমণ বিষয়ে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে তারা 4টি শব্দ ব্যবহার করেছে: মেজার্ড, প্রপোর্শনেট, রেসপন্সিবল অ্যান্ড নন এসকেলেটরি। এই নন এসকেলেটরির উপর আমি বিশেষ জোর দিতে চাইছি। তারা বলতে চাইছে এই আক্রমণের মধ্যে দিয়ে তারা উত্তেজনাকে আরও বাড়াতে চায়নি, বরং সেটাকে একটা নন এসকেলেটরি বা কমিয়ে নিয়ে আসা, এবং প্রধানত যেসব জায়গা থেকে ভারতের উপরে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, যেসব টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করা হয়েছিল, মূলত তারা সেখানে আক্রমণ করেছে। একই সাথে তারা বলেছে যে তারা পাকিস্তানের কোনো মিলিটারি টার্গেটের উপর আক্রমণ করেনি। এই কথাটাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ মিলিটারি টার্গেটের উপর আক্রমণ বলতে আসলে সরাসরি যুদ্ধ ঘোষণায় বলা হয়। আবার একই সাথে আমরা দেখেছি ভবিষ্যতে তারা কি এই আক্রমণ আরও করবে কিনা এই বিষয়েও কিন্তু তারা কোনো কিছু বলেনি। তো ফলে ভারতের বক্তব্য থেকে যে বিষয়টা মনে হয় যে এটা এই আক্রমণের মধ্যে তাদের প্রাথমিক পর্যায়টা শেষ হলো। আবার যদি আমরা পাকিস্তানের দিক থেকে দেখি, পাকিস্তান ভারতের এই আক্রমণকে তীব্রভাবে সমালোচনা করেছে। তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি তার যে টুইট সেখানেও তীব্রভাবে সমালোচনা করেছেন এবং একই সাথে বলেছেন যে এটির যে উত্তর সেটি তারা দিয়েছেন। অর্থাৎ তারা যে নতুনভাবে একটা এর বিরুদ্ধে কোনো আক্রমণ করবেন বা পাল্টা আক্রমণ আরও চলতে থাকবে, এরকমও কিন্তু কোনো ধরনের ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভারত পাকিস্তানের এই আক্রমণ পাল্টা আক্রমণ একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিবে কিনা এই বিষয়ে যদি আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতগুলো খেয়াল করি, তাদের বড় অংশে মনে করেন যে এই
যে বর্তমান পর্যায়ে এসকেলেশন হয়েছে বা দ্বন্দ্বটি হয়েছে, এর থেকে হয়তো বা আরেকটু বাড়তে পারে, কিন্তু সেটি কখনোই একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে না। এবং সেক্ষেত্রে তারা কয়েকটি বিষয়কে হাইলাইট করেছে। একটা হলো যে দুই দেশেই প্রধানত এই আক্রমণের ক্ষেত্রে তাদের নিজেদের জনগণের কাছে যদি বোঝাতে সক্ষম হয় যে তারা যথেষ্ট পরিমাণে একে অন্যের উপর আক্রমণ চালিয়েছে, প্রতিশোধ নিয়েছে, তাহলে তাদের যে মূল লক্ষ্য নিজের দেশের জনগণের কাছে নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করা, সেটি অর্জিত হবে। দুই, এই ধরনের আক্রমণ যদি যুদ্ধে পরিণত হয় তাহলে দুই দেশের জন্যই তা বড় ধরনের অর্থনৈতিক লস এবং বিশেষ করে পাকিস্তানের জন্য একটা ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আসবে, যেটা এই মুহূর্তে পাকিস্তান কখনোই চাইবে না। 3 নম্বর যে বিষয়টি তারা হাইলাইট করছেন, দুই দেশেরই যথেষ্ট পরিমাণ নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, ফলে তারা যদি একটা অল আউট ওয়ারে চলে যায় তাহলে সেটা সারা পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ফলে সারা পৃথিবী থেকেই তাদের উপর প্রেশার রয়েছে এই ধরনের একটা অল আউট ওয়ারে না যাওয়া। এবং পাশাপাশি তারা বলছেন যে অলরেডি পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলো আমেরিকা, চায়না, তারা কিন্তু এই যে দ্বন্দ্বে দুই পক্ষকে কিন্তু তারা থামার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং অলরেডি আমরা দেখেছি এর আগে যে দেশগুলো পাকিস্তান এবং ভারতের মধ্যে বিভিন্ন সময় যে দ্বন্দ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই দ্বন্দ্বগুলো নিরসনে, তারা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হয়েছে। বিশেষ করে আমি এখানে ইউনাইটেড আরব এমিরেটসের কথা বলতে চাই। 2019 সালের পুলওয়ামা অ্যাটাক পরবর্তী সময়ে ভারত ও পাকিস্তান যাতে একটা এই দ্বন্দ্বটা আরও বৃদ্ধি না পায়, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইউনাইটেড আরব এমিরেটস। এবারও আমরা দেখছি দেশটি অলরেডি তাদের কার্যক্রম সেগুলো তারা শুরু করেছে এবং তারা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই বলে বলেছে। তো ফলে এই ফ্যাক্টরগুলো বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই দুই দেশের মধ্যে একটা পূর্ণাঙ্গ যুদ্ধ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে এখানে একটা বিষয় যুক্ত করা দরকার, এই বর্তমান আক্রমণ, পাল্টা আক্রমণ যুদ্ধের রূপ না নিলেও ভারত পাকিস্তানের মধ্যে বৈরিতাটা একটা বড় মাত্রায় রয়ে যাবে বলে আশঙ্কা তাদের। তার প্রধানতম কারণ হলো ভারত পাকিস্তানে এই যে পানি প্রবাহ, সেখানে বাধা সৃষ্টি করার যে উদ্যোগ নিয়েছে। এবং আমরা দেখেছি যে পেহেলগাম অ্যাটাকের পরপরই ভারত যে ইন্দুস ট্রিটি যেটা ছিল, অর্থাৎ যেটাকে বলা হয় যে ভারত ও পাকিস্তানের মধ্যে অন্যতম একটা সফল পানি চুক্তি, সেখানে কিন্তু তারা বাধা দিয়েছে। এবং একই সাথে গতকালকে আমরা দেখেছি মোদি একটা কথা বলেছেন যে ভারতের পানি এখন থেকে ভারতই ব্যবহার করবে। তো ফলে এটা কিন্তু পাকিস্তানের জন্য একটা বড় অশনি সংকেত, কারণ পাকিস্তানের পানির চাহিদার একটা বড় অংশ সেটি কিন্তু ভারত থেকে প্রবাহিত নদীগুলো থেকেই আসে। ফলে ভারত যদি সেখানে পানির প্রবাহে বাধা সৃষ্টি করে তাহলে দুই দেশের মধ্যে তিক্ততা এবং বৈরিতা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী রূপ লাভ করবে, যেটা অলরেডি আছে। এবং এই নতুন ইস্যুতে সেখানে কিন্তু কনফ্লিক্টের মাত্রাটা অনেক বেশি হবে বলে তারা আশঙ্কা করছেন। এবার আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর খোঁজা যাক, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান এই দ্বন্দ্বের সমাধান কিভাবে হতে পারে। আমরা যদি আগের উদাহরণগুলো থেকে দেখি, ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি আক্রমণ করে একটা চূড়ান্ত মাত্রায় পৌঁছায়, তারপর তারা ধীরে ধীরে তাদের উত্তেজনা কমতে থাকে। এবারে এই যে আক্রমণ ভারত করলো এবং পাকিস্তান তার পাল্টা আক্রমণ করলো, এটিকে আমার কাছে মনে হয় যে এটি চূড়ান্ত মাত্রা এবং এরপরে ধীরে ধীরে তাদের এই উত্তেজনাটা কমতে থাকবে। এবং সেক্ষেত্রে দুই দেশের মধ্যে হয়তোবা কিছু মাত্রায় একটা গুডউইল জেস্টার দেখা যাবে যে তারা এই যে সমাধান করতে চায় এই বিষয়ক তারা কিছু পদক্ষেপ নেবে। আমরা যদি 2019-এর পুলওয়ামা অ্যাটাকের ক্ষেত্রে দেখি, সেখানে ভারতের যে পাইলটটি পাকিস্তানে আটকা পড়েছিল, ইমরান খানের সরকার কিন্তু তাকে ফেরত দেয় এবং সেটাকে একটা গুডউইল জেস্টার হিসেবে দেখানো হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে একদম এই যুদ্ধংদেহী অবস্থা থেকে টেনশন কমে আসে। এবারও হয়তো এরকম কিছু ঘটবে। এর পাশাপাশি যে বিষয়গুলো রয়েছে, আমরা অলরেডি বলেছি যে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দেশগুলো তারা এই দুই দেশকেই তারা প্রেশার দিচ্ছে যাতে এই আক্রমণটা আর না বাড়ে। এবং বিভিন্ন দেশ তারা অলরেডি অ্যাক্টিভ, এবং ইউএইর কথা বললাম, এর পাশাপাশি ইরান রয়েছে। এবং জাতিসংঘের দিক থেকেও একটা চেষ্টা হচ্ছে যে এই দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সংকটটাকে সমাধান করা। ভারত পাকিস্তানের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব সমাধানের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো এই দুই দেশের সিভিল সোসাইটি এবং পলিটিক্যাল পার্টিসগুলো। আমরা এর আগের ঘটনাগুলোতে দেখেছি যে আক্রমণ এবং পাল্টা আক্রমণের যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তার পরবর্তী সময়ে এটাকে কমিয়ে নিয়ে আসা, সমাধানের দিকে যাওয়া, যুদ্ধে পরিণত না করা, সেক্ষেত্রে সিভিল সোসাইটি এবং পলিটিক্যাল গ্রুপগুলো জনগণকে মোবিলাইজ করে, জনগণের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করে এবং একই সাথে সরকারের উপরও একটা প্রেশার ক্রিয়েট করে তারা যাতে যুদ্ধে না জড়ায়। তো আমরা অলরেডি দেখছি ভারত ও পাকিস্তানে সেখানে নানাভাবে বিভিন্ন প্রোপাগান্ডা চলছে, যদিও যুদ্ধের পক্ষে, কিন্তু তারপরও সেখানে সচেতন গ্রুপগুলো তারা চেষ্টা করছে যে এটা যাতে যুদ্ধে পরিণত না হয় এবং একটা
মোটামুটি সন্তোষজনক একটা সমাধানের মধ্যে পৌঁছানো। আমরাও আশা করি ভারত ও পাকিস্তানের সচেতন গোষ্ঠীর সক্রিয় প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক মহলের সর্বাত্মক সহযোগিতায় ভারত ও পাকিস্তান তারা এই উত্তেজনাকে আর বাড়িয়ে তুলবে না, কোনো যুদ্ধের দিকে যাবে না। কারণ তারা যুদ্ধে জড়ালে শুধুমাত্র তাদের দুই দেশের ক্ষতি নয়, বরং সাউথ এশিয়া সহ সারা পৃথিবীর জন্যই সেটা একটা হুমকি হয়ে ওঠে।